আন্দোলন ছেড়ে কাজে ফিরেছেন এনবিআর-এর কর্মীরা। স্বার্থান্বেষী গোষ্ঠীর কারসাজিতে ব্যাহত সংস্কার। রাজধানীর মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেয়া হলো সড়কের অবৈধ স্থাপনা। আন্দোলন ছেড়ে কাজে ফিরেছেন এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। চালু হয়েছে সব কাস্টমস হাউস, স্বাভাবিক পণ্যের শুল্কায়ন কার্যক্রম। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর সকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। আমরা ওনাদের সাথে আলাপ করে যে যৌক্তিক এবং আইনসঙ্গত যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও সেটার মধ্যস্থতা করব। যা হয়েছে তা ভুলে গিয়ে আগের মতো কাজ করতে কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই আহ্বান জানান তিনি। তাগিদ দেন নিষ্ঠা আন্তরিকতার মাধ্যমে রাজস্ব বোর্ডকে এগিয়ে নেয়ার। তিনি জানান অর্থবছরের শেষ দিন সকাল 10টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। তিনি আরো জানান আন্দোলনের কারণে কিছুটা হোঁচট খেয়েছে রাজস্ব আহরণ। এরপরও গত অর্থ বছরের তুলনায় এবার রাজস্ব বাড়বে বলে আশা তার। কাস্টম হাউসগুলো গতকাল বিকাল এবং সন্ধ্যা থেকে অপারেশন শুরু করেছে। যে মাঝখানে কর্মবিরতি ছিল সেটা প্রত্যাহার করে, এটা আপনারা সবাই জেনেছেন। এতে আমি মনে করি যে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। গতিশীল রাজস্ব ব্যবস্থা গড়তে উপেক্ষিত এনবিআর সংস্কারের নানামুখী উদ্যোগ। শতভাগ অটোমেশন, স্বচ্ছ আদায় পদ্ধতির মতো পদক্ষেপ বাস্তবায়ন হয়নি অনিয়ম দুর্নীতিতে জড়িতদের যোগসাজশে। সবশেষ রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ চালুর পর রাজস্ব কার্যক্রম অচল করে দেওয়ার মতো কর্মসূচিতে তৎপর ছিল এই গ্রুপটি। ইমদাদ হকের রিপোর্ট। আওয়ামী আমলের 1.5 দশকে 6.5% গড় প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ, কিন্তু তার প্রতিফলন ছিল না রাজস্ব আয়ে। অন্যদিকে জনগণ টাকা দিয়েছেন ঠিকই, কিন্তু অভিযোগ তার পুরোটা জমা হয়নি সরকারি কোষাগারে, যার ফলে বিশ্বের সবচেয়ে কম কর আহরণে শীর্ষ তালিকায় বাংলাদেশ। এমন সব দুর্নামের তকমা নিয়ে যুগের পর যুগ একরকম জোড়াতালি প্রক্রিয়া চলছিল এনবিআর। ফলে প্রয়োজনীয় সংস্কার আর ঢেলে সাজানোর চাহিদা ছিল চারিদিক থেকেই। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে তাতে হাত দিতেই যেন ফুঁসে উঠল স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা নানা অজুহাতে সমস্ত কার্যক্রম বন্ধ করে পুরো অর্থনীতিকে ফেলে দিয়েছেন নতুন সংকটে। প্রশ্ন হচ্ছে, এত প্রয়োজন, চাহিদা আর যৌক্তিক একটা উদ্যোগে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে বিশেষ স্বার্থান্বেষী মহল? এই যে অধ্যাদেশ পৃথকীকরণের, এইটা যে প্রয়োজন ছিল সে নিয়ে কিন্তু যারা আন্দোলন করছেন তারাও অস্বীকার করবেন না। অধ্যাদেশের বাস্তবায়নটা যাতে এগিয়ে যায় সেই দিকেই তো সরকারের কাজ করার কথা। রাজস্ব আহরণে চরম দুরবস্থা আর অদক্ষতার খেসারত দীর্ঘদিন ধরেই দিচ্ছে পুরো বাংলাদেশ, যে কারণে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন। আর বাজেট কিংবা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও সরকারকে নির্ভর করতে হচ্ছে ধার কর্জের ওপর। অর্থাৎ সম্ভাবনা থাকার পরও কেবল রাজস্ব বিভাগের অদক্ষতায় মনোযোগ বাড়াতে হচ্ছে ঋণ নির্ভর পরিকল্পনায়। এমন বাস্তবতা থেকে উন্নয়নের পরবর্তী ধাপে যেতে অপরিহার্য ছিল নীতি ও ব্যবস্থাপনা বিভাগকে আলাদা করা। কিন্তু শেষ পর্যন্ত স্বার্থান্বেষী মহলের চাপ এমন উদ্যোগ বাস্তবায়নে সায় দেবে কিনা সেই প্রশ্ন বিশ্লেষকদের। পরামর্শক কমিটির যে রেকমেন্ডেশন ছিল যে এই দুই বিভাগে এনবিআর-এর ভেতর থেকেই নিয়োগ দিতে হবে, সেইটা অধ্যাদেশে পরিষ্কারভাবে বলা হয়নি। ওখানে যেভাবে লেখা হয়েছে এতে প্রশাসনিক ক্যাডারের আধিপত্যের দরজাটা খোলা আছে,
সেটাই যদি মেইন ইস্যু হয়ে থাকে, তাহলে তো আমার আন্দোলনটা হওয়ার কথা ওই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে। সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে বিশেষ গোষ্ঠী হারাবে অনৈতিক আয়ের সুযোগ, আর সে কারণেই এমন আন্দোলন বলে মনে করেন অনেকে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে এই খবরটি কভার করছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। এই মুহূর্তে তিনি যুক্ত হয়েছেন সরাসরি। সোহাগ, অবৈধ উচ্ছেদ অভিযান এ পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? শরীফুল, এখানে একটি সারিতে প্রায় 10 থেকে 12টি দোকান এ পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই দোকান মালিক যারা আছেন অন্যান্য এবং মার্কেট মালিক সমিতি যে আছে, এই সমিতির সদস্য যারা আছেন তাদের সাথে ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তাদের নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু আজকের মতো আমরা দেখতে পাচ্ছি উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। আমরা দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি যেখানে অভিযানটা হচ্ছে এর পাশেই একটি বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছি। আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিচেই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু পুরোপুরি একটা সারিতে প্রায় 10 থেকে 12টি দোকান ছিল, সবগুলো দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই সমস্ত দোকানগুলোতে যেই সমস্ত মালামাল ছিল সে সকল মালামাল কিন্তু তারা বের করে নেওয়ার জন্য প্রথমে সুযোগ দিয়েছিলেন দোকান মালিকদেরকে। তবে এই দোকানগুলো ভাঙতে ভাঙতে যখন তারা একদম ভাসানী মোড় কর্নারে আসেন, মিরপুর 11 নম্বর থেকে কালশি যাওয়ার যে সড়কটি আছে সেই সড়কের মাঝে ভাসানী মোড় মোহাম্মদিয়া মার্কেট এলাকা বলে এই জায়গায় পরিচিত, সেই মোড়ে আসার পরে কিন্তু স্থানীয় যে দোকান মালিকরা আছেন তারা কিন্তু তাদের বিভিন্ন কাগজপত্র প্রদর্শন করেন ম্যাজিস্ট্রেটের কাছে, যার ফলে ম্যাজিস্ট্রেট কিন্তু কিছুটা আশ্বস্ত হয়ে আজকের মতো এখানে তাদের যে উচ্ছেদ অভিযান সেটাকে স্থগিত করে তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদের যে বুলডোজার ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা যে পুলিশ বাহিনী নিয়ে এসেছিলেন, র্যাব নিয়ে এসেছিলেন, তারা কিন্তু কিছুক্ষণ আগেই এই স্থান ছেড়ে চলে গিয়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে সেই সমস্ত অবকাঠামোগুলোর যে অবশিষ্টাংশ সেগুলো কিন্তু দোকান মালিকরা এখান থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে এখানে যে ইট এবং সুরকি রয়েছে সেগুলো তারা কুড়াচ্ছে। পাশাপাশি এই ভবন নির্মাণে যে সকল টিন এবং লোহার পাতগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো তারা এখন কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে সকল দোকান মালিক যারা ছিলেন তারা কিন্তু এখানে অভিযোগ করেছেন যে তারা 1982 সাল থেকে অনেকটা সরকারকে কর দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং ব্যবসা করে যাচ্ছেন। অর্থাৎ তাদেরকে এভাবে বিনা নোটিশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় তারা কিন্তু একদমই নাখুশ নয়। অন্যদিকে এলাকাবাসী বলছেন যে এই অভিযান পরিচালনা করে এই সড়কের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক করা উচিত। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর থেকে আহমেদ সোহাগ যোগ দিয়েছিলেন। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ধানমন্ডি থানার শিশু হত্যার মামলায় 1 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদের। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে রিমান্ডের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবিনা আক্তার তুহিনকে 2 দিন এবং শাহে আলম মুরাদকে 1 দিনের রিমান্ডের আদেশ দেন। কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে। এছাড়া যাত্রাবাড়ির মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান এবং ধানমন্ডি থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো। উত্তীর্ণ যানবাহন তুলে নেবে সরকার। সচিবালয়ে চীনের বিশেষজ্ঞ দলের সাথে মতবিনিময় শেষে এই কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এরই মধ্যে অনুমোদন মিলেছে নতুন 250 বাস কেনার। ভাঙাচোরা সড়কও সংস্কার হবে অক্টোবরের মধ্যেই। তিনি আরও জানান, ধুলা দূষণ কমানোর মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন তারা। বায়ু দূষণ কমাতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেওয়া হবে। ঢাকার আশেপাশে নো ব্রিকফিল্ড জোন ঘোষণার কথাও বলেন পরিবেশ উপদেষ্টা। আমাদের বেস্ট ফাইট হচ্ছে ডাস্টটাকে কন্ট্রোল করা যায়, ধুলা নিয়ন্ত্রণ করা যায়। ধুলা নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ু দূষণটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু বায়ুর মান কিন্তু উন্নত হবে না। সেটার জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। জাতিসংঘ বলছে, ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। দাবি করা হয় 25 এপ্রিলের পর থেকে সরকার এটা নিয়ে কোনো যোগাযোগ করেনি সংস্থাটির সাথে।
আরও চুলচেরার বিশ্লেষণের পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে আলোচনা শুরু গেল বছরের অক্টোবর থেকে। নভেম্বরে সংস্থাটির পক্ষ থেকে পাঠানো হয় প্রথম খসড়া। পররাষ্ট্র মন্ত্রণালয় সংশোধন করে পাঠালে তা জেনেভার পছন্দ না হয় খসড়া যায় আইন মন্ত্রণালয়ে। চলতি মাসের শুরুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয় জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে। বৈঠকে একাধিক উদ্বেগ প্রকাশের পাশাপাশি বেশ কিছু পরামর্শ দেওয়া হয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে, যেখানে গুরুত্ব পায় জাতিসংঘ মিশনটির স্ট্যাটাস। সভায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত সংস্থা জোর দেয় জাতিসংঘের কার্যালয় স্থাপনের চাইতে জাতীয় মানবাধিকার কমিশনের সামর্থ্য বৃদ্ধির উপর। এছাড়া পশ্চিমা ধ্যান ধারণায় অভ্যন্তরীণ নীতি প্রণয়নে হস্তক্ষেপের আশঙ্কাও প্রকাশ করা হয়। সভায় জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ওএইচসিআর কার্যালয়ে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে আরও পর্যালোচনার পক্ষে মত দেন। এমন পরিস্থিতিতে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের কথা জানায় উপদেষ্টা পরিষদ। তো ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যাবত আলোচনা চলছিল যে OHCHR যেটা আছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস OHCHR, সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। ড্রাফট MOU বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আর একটু পরীক্ষা করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা OHCHR ভলকার তুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOUটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। তবে জাতিসংঘ বলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। 25 এপ্রিলের পর থেকে সরকার এ নিয়ে কোনো যোগাযোগ করেনি সংস্থাটির সাথে। এ সংক্রান্ত কোনো পরিবর্তন ও পরিবর্ধনের জন্য সবার আগে জাতিসংঘের সাথে আলোচনার প্রয়োজন। সাধারণত এমন সমঝোতা বা চুক্তি জেনেভাতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়। সাবেক কূটনীতিকরা মনে করেন উভয় পক্ষ নীতিগতভাবে একমত হলে অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের সংখ্যা কম থাকে। তবে রয়েছে চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন। নিশ্চয়ই যে বর্তমান অবস্থা তাতে সরকারের এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা ক্রমেই এটা আমি আশা করতে পারি যে নির্ধারণ করা হয়েছে যে আমাদের মানবাধিকার পরিস্থিতিতে আরো বেশি শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আমাদের পদক্ষেপ নিতে হবে, শক্তিশালী করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। সেখান থেকেই এরকম একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আমার ধারণা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রাইস মিলের ধোঁয়া আর বর্জ্যে নষ্ট হচ্ছে পরিবেশ, জমির ফসল আর খালের পানি। এতে অসহনীয় দুর্ভোগে টাঙ্গাইলের ঘাটাইলের বাসিন্দারা। তারা জানান বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা। বাতাসে মিশছে অটো রাইস মিলের কালো ধোঁয়া, খাল ভরছে পচা পানি আর তুষভুষির জমাট নর্দমায়। এভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা অটো রাইস মিল। এতে আক্রান্ত হচ্ছে ফসলি জমি, মানব স্বাস্থ্য। প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি বলে জানায় এলাকাবাসী। চক ছিল, ওই চক পর্যন্ত যাইতো, পানি যাইতো। এখন আমরা ওইদিকে পানি পাই না, অনেক সময় দেখা যায় যে কষ্ট হয় আমাদের, কারণ আবাদের জমি নষ্ট হয়ে যাইতেছে। গোটা উইটা জায়গায় পানি আতাইলে পোলা ফান্দ তাদের তো না করা যায় না, এক সময় যে আতা পাতা করে ছাই আহে, ধুলা আহে, বালু আহে, এইটাই অসুবিধা, আর কোনো অসুবিধা না। বৃষ্টি নামলে যে পানি গন্ধ আহে। মিল মালিকদের দাবি তাদের নিজস্ব জায়গায় ফেলা হচ্ছে ময়লা পানি, এতে সমস্যা হওয়ার কথা না। স্থায়ী কোনো সমাধান এটা আজ পর্যন্ত আমরা তো, এটা ক্ষুদ্র, বড় বড় ইন্ডাস্ট্রি যে আছে তারাই এইটা হলো কোনো বিকল্প ভাবে এটা কাজ করছে আমার মনে হয় না। এই ভোগান্তিটা আমরা অচিরেই করবো, আমাদের পরিবেশ অধিদপ্তরের সময়সীমা বেঁধে দিয়েছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। এই ছাই পৃথক একটি শেডে সংরক্ষণের জন্য তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। এরপরেও যে অভিযোগটা আমরা পেলাম, আমরা সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। রাইস মিল ভারী শিল্প প্রতিষ্ঠান হলেও এতে কোনো বর্জ্য শোধনাগার না থাকায় দুর্ভোগ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। মাসুদ রানা, চ্যানেল 24, টাঙ্গাইল। চাষাবাদের নতুন পদ্ধতি গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস গ্যাপ, যাতে রাসায়নিক বা কীটনাশক মুক্ত ফল এবং সবজির আবাদ করেন কৃষকরা। এই পদ্ধতিতে জমির প্রস্তুত থেকে ফসল বাজারজাতকরণ পর্যন্ত মানতে হয় 246টি বিধি।
চট্টগ্রামের 3 উপজেলায় পরীক্ষামূলক আবাদ হচ্ছে গ্যাপ পদ্ধতিতে। হাতে গ্লাভস পরে রাসায়নিক ও কীটনাশক মুক্ত সবজি সংগ্রহ করছেন কৃষক। জমির ফসল পরিচর্যাকালে মেনে চলছেন স্বাস্থ্যবিধি। ফসলের সুরক্ষায় জমির চারপাশে ব্যবহার করা হয়েছে নেট পদ্ধতি। এমন আধুনিক চাষাবাদের দেখা মিলছে চট্টগ্রামের সাতকানিয়া, হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলায়। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ বা উত্তম কৃষি চর্চা নামক নতুন চাষ পদ্ধতি ব্যবহার করে সেখানে ফল ও সবজির আবাদ করছেন কৃষকরা। এ পদ্ধতিতে জমি প্রস্তুত থেকে শুরু করে ফসল বাজারজাতকরণে তাদের মেনে চলতে হচ্ছে মোট 246টি বিধি। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে আম, পেয়ারা, বরবটি, লাউ, পেঁপে, চিচিঙ্গার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফলন তুলতে পেরেছেন কৃষকরা। বিষমুক্ত তৈরি করছি, আশা করি বাজারে দিতে পারবো। গ্যাপ অনুযায়ী ক্ষেত করলে আমরা লাভবান হবে, লাভ হবে আমাদের। এগুলা বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ সহ গ্যাপ পদ্ধতির প্রতিটি ধাপ নিশ্চিত করা হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে আমরা যে ফসলটা ফলাবো সেটা নিরাপদ খাদ্য হবে, পুষ্টিমান সম্পন্ন হবে, সেখানে কোনো বিষক্রিয়া থাকবে না, কৃষকের স্বাস্থ্য সুরক্ষিত হবে। এখানে মাটি এবং পানি পরীক্ষা করা হয়েছে, এই জমির ইতিহাস নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি কাজ যেগুলো আন্তঃপরিচর্যা সহ যা করা হচ্ছে প্রত্যেকটি কাজের রেকর্ডস বা ডকুমেন্টস আমাদের এখানে রাখা হচ্ছে। গ্যাপ পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে উৎপাদিত ফল ও সবজির নিরাপদ বিবেচনা এবং কৃষকদের সংরক্ষিত তথ্য যাচাইয়ে মিলবে বাংলাদেশ গ্যাপ সার্টিফিকেট। এতে ভোক্তা সহজেই নিরাপদ ফসল শনাক্ত করার পাশাপাশি বিশ্ববাজারে ফল ও সবজির রপ্তানি বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের। সার্টিফিকেটধারী কৃষক আমাদের ডেভেলপ করার জন্য আমাদের মূলত এই প্রয়াস। আমাদের দেশের যে আমাদের সবজি যে চাহিদা এবং নিরাপদ সবজি সেটা আমরা এখানে মেকআপ করতে আমরা সক্ষম হতাম। কৃষি চর্চার আলোকে উৎপাদিত আমরা ফল কিংবা সবজি বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশে উত্তম কৃষি চর্চা পদ্ধতির সবচেয়ে বড় পার্টনার প্রকল্প শুরু হয় 2023 সালে, যার আওতায় 2028 সাল পর্যন্ত সহায়তা পাবেন কৃষকরা। ইসরাত আমি, চ্যানেল 24, চট্টগ্রাম।